আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমাদের অ্যাজ ইউজুয়াল আজকের সপ্তাহের চতুর্থ পর্বে তোমাদের সাথে দেখা হলো। তো আমাদের উদ্ভিদ সাহিত্যের বিগত 3 পর্বে কিন্তু আমরা খনিজ লবণ পরিশোষণ আর প্রশোধন এই দুইটা অংশ কিন্তু আমরা একসাথে শেষ করেছি। তো আজকে চতুর্থ পর্বে আমরা নতুন টপিকে চলে যাব, যেটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন আজকে তোমাদেরকে বেশ কিছু ধারণা দিব। তোমরা 9-10-এ সালোক সংশ্লেষণ সম্পর্কে অনেক ভালো পড়া বা অন্যান্য অনেক বিষয়গুলো তোমরা পড়েছো, কিন্তু এখানে দেখবা যে অনেক হিউজ পরিমাণ তথ্য তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে পড়তে হবে। এবং এই অধ্যায়ের যেহেতু 4টা পার্ট, আমি তোমাদের শুরুর দিন বলেছিলাম যে একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, একটা হচ্ছে তোমার প্রশোধন, একটা সালোক সংশ্লেষণ, একটা হচ্ছে শ্বসন। তো আমরা আজকে যেহেতু সালোক সংশ্লেষণ শুরু করব, তো একটা জিনিস বলে রাখি যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আসলে সালোক সংশ্লেষণ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই পার্ট থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন চলে আসে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পার্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে, শ্বসন থেকে আসে। আসলে কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, বাট টিচারদের অন্যতম মোস্ট ফেভারিট প্লেস হচ্ছে এই সালোক সংশ্লেষণ। তো যাই হোক, আমরা আজকে সালোক সংশ্লেষণ শুরু করব। আমরা প্রথম স্লাইডে চলো আমরা দেখি যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস কি, এটা সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিব। আমরা জানি এখানে যারাই আছো তারা সবাই সালোক সংশ্লেষণ সম্পর্কে জানো। আমরা একটা বিক্রিয়া দিয়ে আসলে প্রথমে একটু শুরু করতে চাই। আমরা জানি যে যখন উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, এই যেই প্রক্রিয়ায় তৈরি করে সেই প্রক্রিয়ার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইলে উদ্ভিদের একটা উপাদান অর্থাৎ বিক্রিয়কে লাগবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, পাশাপাশি লাগবে হচ্ছে পানি এবং সূর্যের আলো, অর্থাৎ সূর্যের আলোকে ব্যবহার করব, আলো ও ক্লোরোফিল। ক্লোরোফিল, ঠিক আছে, সূর্যের আলো ও ক্লোরোফিল। তাহলে সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে আমরা জানি যে এখান থেকে কি ধরনের খাবার উৎপন্ন হয়। C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা ছোটবেলা থেকে সবাই পরিচিত, আমরা সবাই জানি এই বিক্রিয়া সম্পর্কে, তাই না পয়সা? ভাই ওই রুমে দেখবেন একটা স্টিক আছে, পেন, মানে একটা কালো রঙের, গাঢ় কালো রঙের একটা পেন আছে, ওটা একটু এনে দেন যদি ইউজ না করে। তাহলে এই বিক্রিয়াটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি মোটামুটি ভাবে, যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সূর্যের আলোকে ব্যবহার করে ক্লোরোফিলের সাহায্যে এই কার্বন ডাই অক্সাইড এবং পানির সাহায্যে বিক্রিয়া করে এই গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে এবং অক্সিজেন এবং পানির সাহায্যে বিক্রিয়া করে। তাহলে এখন এই যে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, সে প্রশ্নটা হচ্ছে, আমার মনের মধ্যে জাগতো যখন আমি পড়তাম, তখন আমার মনের মধ্যে প্রশ্নটা জাগতো, আচ্ছা এই যে উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে, বারবার বলা হয় যে সূর্যের আলোকে ব্যবহার করা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সূর্যের আলোকে ব্যবহার করার কথা বলছে, এই আলোটা কেন ব্যবহার করে, কি প্রয়োজন? আচ্ছা এইটা তো আমরা জানি যে ক্লোরোফিল হচ্ছে ওয়ান কাইন্ড অফ রান্নাঘর, এবং তোমরা যারা হচ্ছে কোষ ও কোষের গঠন অধ্যায় পড়েছো, সেই কোষ ও কোষের গঠন অধ্যায় পড়লে তোমরা দেখতে পারবা যে ক্লোরোফিলকে আসলে কোষের রান্নাঘর বলা হয়। তো রান্নাঘরে তো রান্না হবে, এটা নর্মাল বিষয় বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে। আর কার্বন ডাই অক্সাইড এবং পানিকে আসলে উপজাত হিসাবে, মানে বিক্রিয়ক হিসাবে ব্যবহার করা হয়। এটা একটা পদ্ধতি বা প্রসেসের মাধ্যমে, যে এই কার্বন ডাই অক্সাইডকেই দেখবে একটা সময় গ্লুকোজ, আর এই পানিকে ব্যবহার করে হয়তো অক্সিজেন বা এই পানির সাহায্যে গ্লুকোজটা তৈরি করা হয়। তো কার্বন ডাই অক্সাইড না থাকলে আসলে গ্লুকোজ তৈরি হতো না। এগুলো আস্তে আস্তে যখন তোমরা এই অধ্যায়ের এই সালোক সংশ্লেষণের পার্ট বাই পার্ট টপিকের ভিতরে ডিপলি যেতে থাকবে, তখন তোমরা আরো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আইডিয়া হবে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলোটা কেন গ্রহণ করে, মানে আলোটা কি? তার মানে কি ভাই, যে ক্লোরোফিল হচ্ছে রান্নাঘর। এখন আমরা জানি রান্নাঘরে রান্না করতে গেলে তো চুলায় আগুন লাগে, তো আমাদের তো আগুন নেই, তাহলে আলোটা কি আসলে সূর্যের আলো কি সেই আগুন হিসাবে কাজ করে? ওয়ান কাইন্ড অফ, ধরে নাও সেরকমই। তোমরা একটা জিনিস জানো হয়তোবা, যে শক্তির কিন্তু রূপান্তর হয়, শক্তির রূপান্তর হয়, তাই না? এটা ফিজিক্সে পড়ে থাকবা, দেখবা যে এই কথাটা পড়া আছে যে শক্তির রূপান্তর হয়, শক্তি বিনষ্ট হয় না, শক্তি নষ্ট হয় না, শক্তি এক স্থান থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। যেমন ধরো যে বিদ্যুৎ শক্তি যখন ফ্যানের মধ্যে দিয়ে যায়, তখন সেটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। আলো শক্তি, আলো কিন্তু একটা শক্তি, তাই না? এই আলো একটা শক্তি। তাহলে আলোক শক্তিকে উদ্ভিদের মধ্যে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিছে,
যে আলো উদ্ভিদের মধ্যে পড়লে সেই আলোক শক্তিকে রাসায়নিক শক্তি এটিপিতে পরিণত করা হয়। কি পরিণত করা হয়? এটিপি, যেটাকে বলা হয়ে থাকে রাসায়নিক শক্তি। ঠিক আছে, রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়। এখন এই যে রাসায়নিক শক্তিতে কিভাবে পরিণত করা হলো সেই প্রসেস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, যে আলোক শক্তি কিভাবে উদ্ভিদ এটিপি শক্তিতে পরিণত করে। অনেক কাইন্ড অফ দেখো পৃথিবীর এই নেচারগুলোর উপর ভিত্তি করে যদি তুমি চিন্তা ভাবনা করো তাহলে তুমি নিজেও একটা বিজ্ঞানী হতে পারবা। এই যে সোলার সিস্টেমের কাজটা কি? যে সূর্যের আলোকে ব্যবহার করে সেটাকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা। তাহলে এটা অনেক আগে থেকেই উদ্ভিদের মধ্যে অন্য একভাবে আল্লাহ তাআলা এটা দিয়ে রাখছে, যে আল্লাহ তাআলা বলছে যে যখনই সূর্যের আলো উদ্ভিদের পাতার উপর পড়বে, বিশেষ করে ক্লোরোফিলের উপর পড়বে, সেইটাকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি এটিপিতে পরিণত করা হবে। কিভাবে করা হয় সেটা নিয়ে তোমাদের আজকে ক্লাসটা হচ্ছে আলোচনা করবো। আবার তোমরা প্রথম অধ্যায় যারা পড়ছো, তোমরা হয়তো অনেকে মনে নাই, আমি একটু মনে করাই দিই, যে যখন আমরা মাইটোকন্ড্রিয়া পড়াইতাম কোষ ও কোষের গঠন, তখন আমরা একটা কথা বলছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলে। এটা আমরা সবাই জানি, কারণ মাইটোকন্ড্রিয়া এই গ্লুকোজকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, চক্রের মাধ্যমে সেটাকে এটিপিতে পরিণত করে শ্বসন প্রক্রিয়ায়। সেটা উদ্ভিদের দেহ করে, আমাদের দেহ করে। আর ক্লোরোফিল যখন পড়বা, তোমরা যদি নাও পড়ো, যখনই পড়ো দেখবা ক্লোরোফিল যেই পড়াক দেখবে একটা কথা বারবার উল্লেখ করা হয়, যে ক্লোরোফিলকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গ। একটা হচ্ছে শক্তি ঘর, আরেকটা হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গ। তার মানে ক্লোরোফিলের মধ্যে সেই ক্ষমতা আছে যেটা আলোক শক্তিকে রাসায়নিক শক্তি এটিপিতে রূপান্তর করতে পারে। এই জন্য ক্লোরোফিলকে বলা হয়ে থাকে শক্তি রূপান্তরের অঙ্গ। তো এটা কিভাবে হয় না হয় সেগুলো তো তোমরা আজকে দেখতেই পারবা আল্লাহর রহমতে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, এই যে আমাদের বিক্রিয়াটা দিচ্ছে না, এই যে বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? কারণ এই কার্বন ডাইঅক্সাইডের জায়গায় তোমার এ, পানির জায়গায় বি, এই জায়গায় আলোর জায়গায় এক্স, ক্লোরোফিলের জায়গায় ওয়াই, আর এখানে মনে করো সি ডি ই। এখন এইভাবে তোমাকে মনে করো এ বি সি ডি এইভাবে এক্স ওয়াই দিয়ে তোমাকে একটা উদ্দীপক দিয়ে করে দেবে, এবং মনে করো এ সম্পর্কে, বি সম্পর্কে কিংবা সি ডি ই সম্পর্কে কিছু একটা ন্যূনতম তথ্য দিবে, যেটা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কোন বিক্রিয়া। এটা আমি কেন বললাম, তোমরা যখন শ্বসন পড়বা, মানে সালের সংশ্লেষণ টপিক শেষ হওয়ার পরে যখন আমাদের এই অধ্যায়ে শ্বসন নামে একটা টপিক আছে, সেই শ্বসনের টপিকে শ্বসনের যে বিক্রিয়াটা আছে শ্বসন, ঠিক আছে, সেই শ্বসনের বিক্রিয়াটাও যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে বিক্রিয়াটা হচ্ছে এরকম C6H12O6, যা অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে পরবর্তীতে এটিপি, তারপরে হচ্ছে পানি এবং সেই সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তার মানে শ্বসনের ক্ষেত্রেও এ বি সি ডি ই এরকম করে এ বি সি ডি দিয়ে একটা উদ্দীপক তৈরি করা সম্ভব। শ্বসনের বিক্রিয়া আর সালের সংশ্লেষণের বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদকের সংখ্যা কিন্তু সমান। মানে এখানে বিক্রিয়ক দুইটা, কার্বন ডাই অক্সাইড পানি, এখানেও বিক্রিয়ক দুইটা, গ্লুকোজ এবং অক্সিজেন। উৎপাদক এখানে তিনটা, অর্থাৎ গ্লুকোজ, অক্সিজেন, পানি। এখানে উৎপাদক তিনটা, এটিপি, পানি এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে দুইটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, এই দুইটা বিক্রিয়াকে এবিসিডি দিয়ে উদ্দীপকে দিবে। তার মানে এটা তোমার কিসের জন্য লাগবে? এগুলো সব লাগবে হচ্ছে উদ্দীপকের জন্য। এখন তোমাকে এইরকম একটা উদ্দীপক দিল, মনে করো এইটাই উদ্দীপক দিল গ্লুকোজকে, দিয়ে বলল যে উপরের উদ্দীপকের বিক্রিয়ার সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে উন্নত একটি চক্র লেখো। যেমন সালের সংশ্লেষণের জন্য তোমাদেরকে যেই চক্র পড়ানো হবে সেটার নাম হচ্ছে কেলভিন চক্র। আর শ্বসনের ক্ষেত্রে প্রায় আরো অনেকগুলো চক্র আছে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট চক্র হচ্ছে গ্লাইকোলাইসিস এবং আরেকটাকে বলা হয়ে থাকে ক্রেবস চক্র। তো এখন তুমি যদি প্রথমে উদ্দীপক ধরতেই ভুল করে ফেলো যে আসলে এটা কি সালের সংশ্লেষণ থেকে দিছে না শ্বসন থেকে দিছে, তাহলে তো আলটিমেটলি তুমি অ্যান্সার করতে গেলে যাই করবা জিরো পাবা। তাহলে তোমাকে এই জিনিসগুলো একটু ধরতে হবে বা বুঝতে হবে। হ্যাঁ, একটা মিনিট আমি একটু কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। কে? মুরাদ? না, এখনো করি নাই দোস্ত। আমি হচ্ছে ক্লাসে, তুমি মনে হয় আমার এখানে আসছো না? আমি বিপিতে ক্লাসে আছি, আমি একটু পরে ক্লাস শেষ হবে, তো আমি তোকে কল দিব একটু পরে। হ্যাঁ, না না, আচ্ছা ঠিক আছে বন্ধু। সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে আমার একটা ফ্রেন্ড কল দিছিল, অপরিচিত নাম্বার, তাই একটু ধরতে হয়েছে। আচ্ছা সরি। ওকে, তাহলে আমরা একটা জিনিস তো বুঝে গেলাম, তাই না, যে উদ্দীপকের এই জিনিসগুলো তোমার হচ্ছে পরীক্ষা প্রশ্ন হিসাবে তোমাকে আসলে দিতে পারে। ওকে ফাইন, এইবার আসো কিছু এমসিকিউ পড়ি। সালের সংশ্লেষণের এই এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষা কাজে লাগবে। যেমন এমসিকিউ হিসাবে আমরা যদি প্রথমে বলি যে আমাদের কি কি এমসিকিউ লাগতে পারে, যেমন ফটোসিনথেসিস, অঙ্গ, অঙ্গাণু এবং স্থান, এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেকের বা বেশ কয়েকটা জিনিসের প্রবলেম হয়। যেমন প্রথমে বলা হয়েছে অঙ্গ।
অঙ্গ যদি বলা হয়, অঙ্গ বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? মেইনলি মনে রাখবে উদ্ভিদের সবুজ অংশ, উদ্ভিদের সবুজ অঙ্গ, ঠিক আছে, সবুজ অঙ্গ। তাহলে উদ্ভিদের যে সবুজ অঙ্গ আছে, এখন উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গ কিন্তু আসলে তোমার এই সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করতে পারে। এখন ধরো এটা কি হইতে পারে, ধরো মেইন সবুজ অঙ্গ কি, আমরা সবাই জানি যে মেইন সবুজ অঙ্গ হচ্ছে পাতা, এটা হচ্ছে মেইনলি কমন এবং এটা আমরা সবাই জানি। এখন ধরো যে সকল উদ্ভিদ পানিতে বসবাস করছে, মানে জলজ উদ্ভিদ, তারা কচুরিপানার পুরা দেহই কিন্তু সবুজ, ডালপালা কাণ্ড থেকে শুরু করে সবকিছু হচ্ছে সবুজ। তাহলে তারাও কিন্তু সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। তার মানে মেইনলি মনে রাখতে হবে যে উদ্ভিদের সবুজ অঙ্গই সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। কিন্তু আমরা যদি স্পেসিফিক ভাবে বলি যে আসলে মেইনলি সকল উদ্ভিদের সবুজ অঙ্গ একটা জিনিস হবেই, সেটা হচ্ছে পাতা। তাই পাতাকে আমরা একটা আদর্শ অঙ্গ হিসাবে চিন্তা করতে পারি। এবার আসো 2 নাম্বার হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণুর কথা যদি বলি তাহলে অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন দেখো ক্লোরোপ্লাস্ট কেন, তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় আমাদের কোন কোষ অঙ্গাণুতে? ক্লোরোপ্লাস্টে। এখানে মাইটোকন্ড্রিয়া কোনো ভূমিকা পালন করবে না, লাইসোজোম কোনো ভূমিকা পালন করবে না। তার মানে আমরা সবাই এটা জানি, যেহেতু এটা নিয়ে আমি আর বেশি পেঁচাবো না, যে এখানে অঙ্গাণু বললে অবশ্যই কোষ অঙ্গাণুর কথা উল্লেখ করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা ক্লোরোপ্লাস্ট অ্যান্সার করব। এখন যারা প্রথম অধ্যায়ে আমাদের এখানে পড়েছো কিংবা তুমি অন্য কোনো জায়গায় পড়ে আসতে পারো, তোমার কলেজে পড়ে আসতে পারো, তোমরা দেখবা যে ক্লোরোপ্লাস্ট যখন আঁকা হয়, ঠিক আছে, তখন ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম কি থাকে, এরকম হচ্ছে থাইলাকয়েড থাকে, এই যে এরকম থাইলাকয়েড থাকে, তোমরা একটু খেয়াল করে দেখবা। ধরো এটা একটা ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের এই এক একটা চাকতির এই সিঙ্গেল অংশকে বলা হয়ে থাকে থাইলাকয়েড, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে থাইলাকয়েড। তাহলে এই প্রত্যেকটা জিনিসই এক একটা হচ্ছে থাইলাকয়েড। এবং থাইলাকয়েড যখন একত্রিত হয়, থাইলাকয়েড যখন একত্রিত থাকে, তখন সেই একত্রিত অংশকে আমরা বলে থাকি গ্রানাম চাকতি। তাহলে গ্রানাম চাকতি জিনিসটা আসলে থাইলাকয়েড থেকে গঠিত হয়েছে। কোথা থেকে গঠিত হয়েছে? থাইলাকয়েড থেকে। এই প্রত্যেকটা সিঙ্গেল অংশকে বলা হয় থাইলাকয়েড। এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডটাই হচ্ছে মেইন, মানে একটা ক্লোরোপ্লাস্টের এই থাইলাকয়েডটা হচ্ছে ইম্পর্টেন্ট। থাইলাকয়েড যদি না থাকে তাহলে ওই ক্লোরোপ্লাস্টটা ইউজলেস, ওই ক্লোরোপ্লাস্টার কোনো কাজ করতে পারবে না। তার মানে উদ্ভিদের যাবতীয় যত সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয়, আমরা পূর্ণাঙ্গভাবে অঙ্গাণু বললে পুরোটাকে বলি ক্লোরোপ্লাস্ট, কিন্তু ক্লোরোপ্লাস্টের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে যাবতীয় যত বিক্রিয়া টিক্রিয়া যা যা দেখবা বা পড়াবো, এই ঘটনাগুলো ঘটতে থাকে, ঠিক আছে। তাই যখন স্থানের কথা বলা হবে তখন তোমরা অ্যান্সার বলবা হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে। তখন তোমরা কি বলবা? তখন এটা অ্যান্সার বলবা হচ্ছে থাইলাকয়েড। এটা মাথার মধ্যে রাখতে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা প্রথমে পেলাম হচ্ছে 3টে জিনিস, অঙ্গ, যেটাকে বলা হয় উদ্ভিদের সবুজ অঙ্গ, অর্থাৎ পাতা বা যে কোনো অঙ্গ হতে পারে সবুজ কালারের। অঙ্গাণু হিসাবে কি? ক্লোরোপ্লাস্ট। আর স্থান হিসাবে ক্লোরোপ্লাস্টের মেইনলি কোন জায়গা? কারণ ক্লোরোপ্লাস্টে তো অনেক কিছু আছে, আবরণ আছে, তারপরে হচ্ছে তোমার যেমন এখানে একটা কি বলবো নালী আছে, তাই না? যেরকম একটা নালী আছে যাকে বলা হয়ে থাকে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা মানে হচ্ছে মাতৃকা, আর ল্যামেলি মানে হচ্ছে নালী, ঠিক আছে, ল্যামেলি নালী। তাহলে এই স্ট্রোমা ল্যামেলি মূলত এই দুইটা থাইলাকয়েড বা গ্রানাম চাকতির মধ্যে সংযোগ রক্ষা করে। এর ভিতরে আরো অনেক কিছু আছে, কিন্তু মেইনলি কে? সেটা হচ্ছে থাইলাকয়েড। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে, এটা কনফিউশন হওয়া যাবে না। তোমাকে প্রশ্নে মনে রাখতে হবে অঙ্গ বলছে নাকি অঙ্গাণু বলছে নাকি স্থান বলছে, যেটা বলছে সেইটার চিন্তা ভাবনা করে তোমাকে অ্যান্সার করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? সেটা চিন্তা ভাবনা করে তোমাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। এবার আসো আমরা একটু রঞ্জক পদার্থ এবং আলোক বর্ণালী নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। এটাও তোমাদের এমসিকিউ এর জন্য লাগবে, প্লাস এমসিকিউ এর পাশাপাশি এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে তোমার সালোক সংশ্লেষণে যেই বড় বড় টপিকগুলো পড়াবো সেগুলো বুঝতে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো আমাদের এই উদ্ভিদের ক্ষেত্রে প্রথমে আমি যদি রঞ্জক পদার্থ নিয়ে বলি, তো রঞ্জক পদার্থের মধ্যে 1 নম্বরে প্রথমে আসে কি? সেটা হচ্ছে ক্লোরোফিল। এখন এই ক্লোরোফিল রঞ্জক পদার্থ আবার 2 রকম হয়। কয় রকম হয়? 2 রকম হয়। একটা হচ্ছে ক্লোরোফিল এ, এটাকে আমরা মনে রাখবো, এই ক্লোরোফিলকে শর্টকাটে প্রকাশ করা হয় কিভাবে জানো? সিএইচ দ্বারা। সিএইচ দ্বারা, সিএইচ মানে হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল এ,
CHA, আর এটা হচ্ছে ক্লোরোফিল বি, CHB। তার মানে ক্লোরোফিল হচ্ছে দুই ধরনের। ক্লোরোফিলকে আমরা ছোট হাতে CH দ্বারা প্রকাশ করি। তো একটা হচ্ছে বলা হয় ক্লোরোফিল এ, একটাকে বলা হয় ক্লোরোফিল বি। ক্লোরোফিল ই এ যদি বলি, এর কালার হচ্ছে হলদে সবুজ, হলদে সবুজ, ঠিক আছে। আর যদি ক্লোরোফিল বি এর কথা বলি, তাহলে বি হচ্ছে নীলাভ সবুজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে নীলাভ সবুজ। তাহলে ক্লোরোফিল এর কালারটা কি, ক্লোরোফিল বি এর কালারটা কি, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এটা গেল একটা রঞ্জক পদার্থ। 2 নাম্বার রঞ্জক পদার্থটা তোমরা সবাই জানো, যেমন হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিন, ক্যারোটিন রঞ্জক পদার্থটা মূলত ক্রোমোপ্লাস্টের হলেও এটা সালের সংশ্লেষণে বিভিন্নভাবে সাহায্য করে। এর কালারটা কি? এর কালারটা হচ্ছে কতে ক্যারোটিন, কতে হচ্ছে কমলা কালারের, ঠিক আছে। 3 নাম্বার রঞ্জক পদার্থের নাম, এটাও তোমাদের কাছে পরিচিত, যার নাম হচ্ছে জ্যান্থোফিল। এটার নাম কি? এটার নাম হচ্ছে জ্যান্থোফিল। এটা তোমরা জানো, এটার নাম শুনছো তোমরা আশা করি। তো এটার কালার হচ্ছে হলুদ কালারের। এটার কালারটা কেমন হবে? এটার কালার হবে হচ্ছে হলুদ। আর 4 নাম্বার রঞ্জক পদার্থ হচ্ছে, 4 নাম্বারটা যেটা, সেটাকে বলা, একটাকে বলা হয় ফাইকোবিলিনস। ফাইকোবিলিনস, ঠিক আছে। একটা হচ্ছে ফাইকোবিলিনস। আচ্ছা, ফাইকোবিলিনসকে আবার 2 ভাগে ভাগ করা হয়। ফাইকোবিলিনসকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। ফাইকোবিলিনস হচ্ছে 2টা রঞ্জক পদার্থের সংমিশ্রণ। একটাকে বলা হয় ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে ফাইকোইরিথ্রিন, ফাইকোইরিথ্রিন। এটা মাথার মধ্যে রাখতে হবে, ইরিথ্রিন। একটা হচ্ছে ফাইকোসায়ানিন, একটা হচ্ছে ফাইকোইরিথ্রিন। এই ফাইকোসায়ানিন আর ফাইকোইরিথ্রিন, এই 2টা রঞ্জক পদার্থকে একত্রে বলা হয় ফাইকোবিলিনস। মনে রাখবা, সায়ানিন, এই সায়ানিন শব্দটা বায়োলজির ভাষায় বা বায়োলজির যে কোনো বইয়ে, সেটা প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান যে কোনো জায়গায় যদি তুমি পাও, তাহলে মনে রাখতে হবে সায়ানিন মানে হচ্ছে নীল। এটা কোথা থেকে আসছে? যেমন মেডিকেল ভাষায়, যখন আমাদের কোনো একটা মানে পেশেন্ট যদি ঠিকভাবে অক্সিজেন না পায়, অক্সিজেন গ্রহণ করতে না পায়, তখন আস্তে আস্তে কি হয়, তার শরীরের রংটা নীল কালার ধারণ করে। এটা বিভিন্ন কারণে হতে পারে, ফুসফুসে কোনো সমস্যা থাকলে কিংবা শ্বাসনালীতে কোনো কিছু আটকে গেলে বিভিন্ন কারণে হতে পারে। তখন আমরা এটাকে বলি সায়ানোসিস। তো নীল কালারটা আসলে সায়ানিন দ্বারাই প্রকাশ করা হয় বায়োলজিক্যাল ভাষায়। আর এই যে ইরিথ্রিন ইউজ করা হয়েছে না, ইরিথ্রিনটাকে চিন্তা করবা এরিথ্রোসাইটের সাথে। এরিথ্রোসাইটের নাম তোমরা সবাই শুনেছো, আমাদের লোহিত রক্তকণিকার নাম তোমরা সবাই শুনেছো, যার ইংলিশ নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা রেড ব্লাড সেল বলতে পারো। সেটার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। তো আমি ছোটবেলায় মনে রাখতাম এরিথ্রোসাইট যেহেতু লাল, তাহলে ইরিথ্রিনও হচ্ছে লাল। তাহলে ফাইকোইরিথ্রিন হচ্ছে লাল বর্ণের হবে। কোন বর্ণের হবে? লাল বর্ণের। আর এই ফাইকোসায়ানিন এবং ফাইকোইরিথ্রিন, এদের দুইজনকে একত্রে বলা হয়ে থাকে ফাইকোবিলিনস। এটা মাথার মধ্যে রাখবা যে এদের দুইজনকে একত্রে আমরা কি বলে থাকবো? এদেরকে আমরা একত্রে বলবো হচ্ছে ফাইকোবিলিনস, ঠিক আছে। এখন আসো, আমরা এই যে এতগুলো রঞ্জক পদার্থের কথা তোমাদেরকে বললাম, এই এতগুলো রঞ্জক পদার্থের মধ্যে স্পেশালি আমি যদি বলি, স্পেশালি প্রধান কি? প্রধান হচ্ছে ক্লোরোফিল এ। অর্থাৎ এইটাকে বলা হয়ে থাকে প্রধান রঞ্জক পদার্থ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রধান রঞ্জক পদার্থ। এটা মাথায় রাখবা। ইনফ্যাক্ট ইয়াও না, মানে ক্লোরোফিল বিও না, রঞ্জক পদার্থ। তাহলে ক্লোরোফিল এ হচ্ছে প্রধান রঞ্জক পদার্থ, যে মেইনলি সালের সংশ্লেষণের কাজগুলো করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাই যে ক্লোরোফিল বি, তারপরে ক্যারোটিন, তারপরে হচ্ছে জ্যান্থোফিল, ফাইকোবিলিনস, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে অ্যান্টেনা রঞ্জক পদার্থ। এদের নাম দেওয়া হবে কি? এদের নাম দেওয়া হবে হচ্ছে অ্যান্টেনা, বা যাদেরকে বলা হয় সাহায্যকারী রঞ্জক পদার্থ, ঠিক আছে। রঞ্জক পদার্থ মাথায় রেখো, ঠিক আছে। তার মানে প্রধান রঞ্জক পদার্থ কোনটা? সেটা হচ্ছে ক্লোরোফিল বি। আর ক্যারোটিন, জেন্থোফিল, ফাইকোবিলিনস বা যা মানে ক্লোরোফিল এ হচ্ছে প্রধান রঞ্জক পদার্থ, আর বাকি যা থাকবে তারা হচ্ছে অ্যান্টেনা বা সাহায্যকারী রঞ্জক পদার্থ। এরা বিভিন্নভাবে এদের মেইন কাজ, অর্থাৎ ক্লোরোফিল বি, ক্যারোটিন, জেন্থোফিল, ফাইকোবিলিনস যারা আছে, এদের মেইন কাজ থাকবে বিভিন্নভাবে ক্লোরোফিল এ কে সাহায্য করা। তাহলে এখান থেকে এমসিকিউ তোমাদের কি কি আসতে পারে?
যেমন ক্লোরোফিল এর কালার কি, ক্লোরোফিল বির কালার কি, ক্যারোটিন, জেন্থোফিল, ফাইকোবিলিন্স এর মধ্যে ফাইকোসায়ানিন, ফাইকোইরিথিন, এদের সবার কি রং হয় এটা আসতে পারে পরীক্ষায়। এতগুলোর মধ্যে প্রধান রঞ্জক পদার্থ কোনটা, সেটা হচ্ছে ক্লোরোফিল এ, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। এবার আসো আমরা একটু বর্ণালী নিয়ে তোমাদের সাথে কথা বলি। এতে গেল রঞ্জক পদার্থ। এবার আসো বর্ণালী নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কোনটা নিয়ে? বর্ণালী। ঠিক আছে, বর্ণালী। বর্ণালী মানে হচ্ছে, তোমরা সবাই জানো যে সূর্যের আলো যখন প্রিজমের ভিতর দিয়ে যায়, এটা তোমাদেরকে কালকেও কিন্তু পড়িয়েছিলাম, যারা কালকে ক্লাস করেছো তারা জানো যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার আধুনিক মতবাদ হিসাবে তোমাদেরকে বলেছিলাম যে যখন সূর্যের আলো তোমার হচ্ছে বর্ণালী মানে ইয়ার ভিতর দিয়ে যায়, প্রিজমের ভিতর দিয়ে যায়, তখন 7টা রঙে বিশ্লিষ্ট হয়। এটা তোমরা সবাই জানো যে বেনিয়া সহ কলা। মেইনলি উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য, কিসের জন্য? সালোক সংশ্লেষণের জন্য। ঠিক আছে, সালোক সংশ্লেষণের জন্য। সালোক সংশ্লেষণের জন্য মেইনলি উদ্ভিদ 4 ধরনের রঙকে সে হচ্ছে বাছাই করে থাকে। এক, সেটা হচ্ছে বেগুনি। 2 নাম্বার হচ্ছে নীল, অর্থাৎ এই 7টা রঙের মধ্যে সেই 4টা রঙকে ব্যবহার করে। 3 নাম্বার হচ্ছে কমলা, আর একটা হচ্ছে লাল, অর্থাৎ বেনি আর কলা, এই দুটাকে বলা হয় থাকে বেনি, তাই না? বেনি। আর এই দুটাকে একসাথে আমরা বলে থাকি কলা। এই দুটাকে আমরা কি বলে থাকি? এই দুটাকে আমরা বলে থাকি কলা। তাহলে বেনি আর কলা, এই 7 ধরনের রঙের মধ্যে মাত্র এই 4 ধরনের রং হচ্ছে সে ব্যবহার করে। কিন্তু এর মধ্যেও একটা কথা থাকতে পারে, তাই না? যে আচ্ছা ভাই, এর মধ্যেও এই সবগুলো রঙকে, এই সবগুলোর সূর্যের আলোর মধ্যে এই সব রঙকেই কি সালোক সংশ্লেষণে সমানভাবে ব্যবহার করা হয়? নো। এর মধ্যে যেটা লাল রঙের, এই লাল রঙে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। সবগুলোর মধ্যে হলেও এইটার মধ্যে, অর্থাৎ সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হবে হচ্ছে লাল রঙে। সংশ্লেষণ সবচেয়ে বেশি হবে। কি হবে? সবচেয়ে বেশি হবে, এটা মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হবে কোন জায়গায়? লাল আলোতে। লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। এগুলো অবজেক্টিভের জন্য আসবে ভাই, বুঝতে পারছো? এগুলো তোমাদের একটু মাথার মধ্যে রাখবা যে এই সূর্যের আলোর মধ্যে এই 4 ধরনের আলোর মধ্যে সালোক সংশ্লেষণ বেশি হবে। এর মধ্যে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হবে হচ্ছে লাল আলোতে। এটা ভাইয়া বলছে মাথায় রাখতে, এটা মাথার মধ্যে রাখবা। ওকে ফাইন। এগুলো হচ্ছে খুবই সিম্পল পড়াগুলো নিয়ে তোমাদেরকে বললাম। আর এই জিনিসগুলো হচ্ছে কেবল শুরু, মানে এগুলো হচ্ছে একেবারে বেসিক জিনিস। যে বলে না যে বেসিক জিনিস এমসিকিউ অ্যাডমিশনে আসে, যে বেসিক জিনিসটাকে, এটা হচ্ছে সেই বেসিক জিনিস। এগুলো দিয়েই এখন আমরা আস্তে আস্তে বড় বড় বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে তোমাদেরকে একটা ধারণা দেওয়া হলো যে সালোক সংশ্লেষণে কি ধরনের রঞ্জক পদার্থ থাকে, আলো কি ধরনের থাকে, কোথায় হয় না হয়। এখন আসো আমরা ফটোসিস্টেম নিয়ে একটু কথা বলি। ফটোসিস্টেমের কাজ কি? ফটোসিস্টেমের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণটাকে সুন্দরভাবে সংগঠিত করা। উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিস্টেম 2 ধরনের হয়। কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটাকে বলা হয় ফটোসিস্টেম 1। ঠিক আছে, একটাকে কি বলবে? একটাকে বলা হবে ফটো সিস্টেম 1। ঠিক আছে, সিস্টেম 1। আরেকটাকে বলা হয় ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 2। এখন এই যে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2, এত বড় একটা শব্দ লিখতে যেহেতু কষ্ট, এই জন্য শর্টকাটে এটাকে বুঝার জন্য, মনে রাখবা, এটাকে শর্টকাটে বুঝার জন্য একটা শব্দ ইউজ করা হয়, সেটা হচ্ছে পি। পিতে ফটো, পিতে মানে হচ্ছে ফটো, আর এস তে হচ্ছে সিস্টেম। তাহলে PS1 মানে ফটো সিস্টেম 1, আর এটাকে বলা হয় PS2 মানে হচ্ছে ফটো সিস্টেম 2। তাহলে আমরা ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 যদি বলতে চাই, তাহলে সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন এটা উচ্চারণ করব তখন PS দিয়ে, PS লিখলেই বুঝতে হবে যে এটা হচ্ছে ফটো সিস্টেম 1, আর PS2 মানে হচ্ছে ফটো সিস্টেম 2। তাহলে উদ্ভিদের এই সালোক সংশ্লেষণ সম্পন্ন করার জন্য 2 ধরনের ফটো সিস্টেম থাকে, একটা হচ্ছে ফটো সিস্টেম 1, একটা হচ্ছে ফটো সিস্টেম 2। পাশাপাশি এদের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবা, ফটো সিস্টেম 1 যেটা, সেটা আলোর কত ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করে? তোমরা যারা জানো তো ভালো, যারা জানো না তারা জেনে রাখো যে যে দৃশ্যমান আলো, আমরা যে সূর্যের আলোটা বলি, সেই দৃশ্যমান আলোর কিন্তু রেঞ্জ সম্ভবত 320 থেকে 780 ন্যানোমিটারের। আমারটা ভুল হতে পারে, কম বেশি হতে পারে। তোমাদের বইয়ের মধ্যে তোমরা পড়ো, আরো অনেক জিনিস মাথায় রাখবা। ঠিক আছে,
আমাদের একজন সম্মানিত ভাই যিনি আমাদের এখানে ছিলেন, যে লেখছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, শুকায় গেছেন অনেকটা মনে হচ্ছে। হ্যাঁ, আসলে শুকিয়ে গিয়েছে একটু। আসলে শরীর ফিট রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। শরীর ফিট থাকলে আসলে মন ফিট থাকে, এক্সারসাইজ করলে মন ফিট থাকে। তোমাদের একটা কথা মনে রাখবা, এই জিনিসটা অ্যাপ্লাই করবা, যে অনেকে আছে যারা পড়াশোনা বা তোমাদের নিজ কাজকর্মতে তুমি ধরো একটু মনোযোগ দিতে পারতেছো না, তুমি একটু স্বাস্থ্যবান হয়ে গেছো, তাহলে যেটা করবা সেটা হচ্ছে এক্সারসাইজ করবা। বা তোমার রাত্রে ঘুম হয় না, তুমি একটা এক্সারসাইজ করবে। এক্সারসাইজ করা মানে কি, তোমাকে জিমে যে ডাম্বেল উঠানো কিংবা ওই মানে ইয়া করা, মানে জিমের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা সিম্পল এক্সারসাইজ করবে, যেটা যে কেউ করতে পারে, সেটা হচ্ছে দৌড়ানো। একটা জিনিস করবা খালি, জাস্ট তুমি যদি নিয়মিত সপ্তাহে মিনিমাম 3-4 দিন বা প্রতিদিন দৌড়াতে পারলে তো ভালো, যদি মিনিমাম 3-4 দিনও দৌড়ো, একদিন গ্যাপ দিয়ে দিয়ে, দেখবে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খাবারের কোনো কিছু দেখবে তোমার শরীরে লাগবে না, এবং তোমার যে দৌড়ানোর কারণে, এখন তো আরো গরম, দৌড়ানোর কারণে তোমার শরীর থেকে যেই ঘাম বা অন্যান্য যেই পদার্থগুলোর মাধ্যমে বর্জ্য পদার্থ বেরোবে, তোমার অনেক ফ্রেশ লাগবে। তো দৌড়াইতে হবে, দৌড়ালে দেখবা যে শরীরও ফিট থাকবে, ভালো থাকবে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর এটা হচ্ছে ফটোসিস্টেম 2। তো ফটোসিস্টেম 1 এরা উদ্ভিদের সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের মধ্যে থাকে। আমরা যেহেতু জানি যে সূর্যের আলো, দৃশ্যমান আলো হচ্ছে 320 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়। সো ফটোসিস্টেম 1 মেইনলি সূর্যের আলোর 700 ন্যানোমিটার গ্রহণ করে থাকে। যখন সূর্যের আলোটা পড়বে এই ফটোসিস্টেম 1 এর উপর পড়বে, এটা কিন্তু পাতার মধ্যে, ফটোসিস্টেম গুলো কিন্তু সব পাতার মধ্যে থাকে। তো যখন সূর্যের আলোটা পড়ে তখন তো সেখানে 380 থেকে 780 ন্যানোমিটার, 320 থেকে 780 ন্যানোমিটারের সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য পাতার উপর পড়ে। কিন্তু ফটোসিস্টেম 1 শুধুমাত্র 700 ন্যানোমিটার আলো গ্রহণ করে, এবং এই 700 ন্যানোমিটার আলো গ্রহণ করলে ফটোসিস্টেম 1 এর মধ্যে বেশ কিছু ঘটনা হয়, যে ঘটনাগুলো আমরা পরের স্লাইডে পড়বো। তেমনই উদ্ভিদের মধ্যে আরেকটা ফটোসিস্টেম 2 আরেকটা আছে, যাকে বলা হয় ফটোসিস্টেম 2। এ মেইনলি 680 ন্যানোমিটারের আলো গ্রহণ করে। এ কত ন্যানোমিটার আলো গ্রহণ করে? 680 ন্যানোমিটারের। এই কারণে বইয়ের মধ্যে অনেক সময় দেখবা ফটোসিস্টেম 1 কে P700 দ্বারা প্রকাশ করা হয়, মানে P700 দ্বারা দেখলেই বুঝতে হবে যে এটা ফটোসিস্টেম 1। আবার ফটোসিস্টেম 2 কে অনেক সময় প্রকাশ করা হয় P680, মানে P680 মানে বোঝাচ্ছে যে এটা ফটোসিস্টেম 2। এখন এই যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, এখানে 700 এবং 680 ন্যানোমিটারের আলো পড়লে কি ঘটনা হবে, সেই জিনিসগুলো নিয়েই এখন আজকের মেইন ক্লাস। আজকে হচ্ছে থিমের, আজকে যে বড় যেই টপিকটা, মানে যেটা সৃজনশীল আসার মতো, সেটাই হচ্ছে এই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 একটা পাতার মধ্যে থাকলে সেই জায়গায় 680 এবং 700 ন্যানোমিটার আলো পড়লে কি ঘটনা হয়। এবং এদের কাজই কিন্তু এই ফটোসিস্টেম, এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ফটোসিস্টেমের মেইন কাজ কি, তাই না? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই ফটোসিস্টেমের মেইন কাজ কি। ফটোসিস্টেম এই দুইজনের মেইন কাজ হচ্ছে সূর্যের আলোক শক্তিকে, সূর্যের আলোক শক্তিকে, ঠিক আছে, এদের মেইন কাজ হচ্ছে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, ঠিক আছে, শক্তিতে রূপান্তর করা, রূপান্তর করা, এটাই হচ্ছে ওর প্রধান কাজ। ওই যে আমি তোমাদের শুরুতে বলেছিলাম, যে শুরুতে আমি তোমাদেরকে একবার বলেছিলাম যে সবসময় মনে রাখবা উদ্ভিদের কিন্তু একটা ক্ষমতা আছে শক্তিকে রূপান্তর করা, সেই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবেই হচ্ছে এই ফটোসিস্টেম। এই রাসায়নিক শক্তি মানে হচ্ছে এটিপি, এবং এই এটিপি কে ব্যবহার করে পরবর্তীতে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়। এই এটিপি গুলো তাহলে কোথায় ব্যবহার করবে? এই সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি এটিপিতে তৈরি করার পর আসলে এটাকে ব্যবহার করা হবে কোথায়? এটা তখন ব্যবহার করবে ক্যালভিন চক্রে। ক্যালভিন চক্রের নাম তোমরা অনেকে শুনছো, যদি নাও শুনো তোমরা পরবর্তী ক্লাসে পাবা। তখন দেখবা যে ক্যালভিন চক্র অনেক বড় একটা চক্র, যেখানে অনেক রকম বিক্রিয়া হয়, এবং ওই বিক্রিয়ায় এটিপি গুলোকে ব্যবহার করা হয়। এখন আমরা এটাই দেখব কিভাবে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এই সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি এটিপিতে পরিণত করে, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল একটা নর্মাল এমসিকিউ এর মতোই বলা যেতে পারে। এখন আসো আগে সালোক সংশ্লেষণের ওই সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার আগে আমরা দুইটা জিনিস সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত দুই ভাবে হয়। কয়ভাবে হয়? দুই ভাবে হয়। সেই দুইটা প্রক্রিয়ার নাম কি? এক নাম্বার প্রক্রিয়ার নাম হচ্ছে, এক নাম্বার হচ্ছে আলোক নির্ভর অধ্যায়। এক নাম্বার প্রক্রিয়ার নাম কি? আলোক নির্ভর অধ্যায়, ঠিক আছে, নির্ভর অধ্যায় বলা হয়। এক নম্বর প্রক্রিয়ার নাম হচ্ছে আলোক নির্ভর অধ্যায়।
আর 2 নম্বর প্রক্রিয়ার নাম হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায়, নিরপেক্ষ অধ্যায়। এই দুইটা নাম তোমরা 9-10-এ অনেকে শুনে থাকবা, এটা ব্ল্যাকম্যান আবিষ্কার করেছিল। যদি নাও শুনে থাকো বা কখনো না পড়ো, আমি তোমাদেরকে বলতেছি। আলোক সংশ্লেষণ মূলত আলোর প্রয়োজন এবং না থাকলেও এভাবে দুই ভাবে হতে পারে। এই যে আলোক নির্ভর অধ্যায় যেটা, এইটাই মূলত হচ্ছে PS1, এই যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, এই দুইজনকে কাজে লাগিয়ে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। আলোক শক্তিকে রাসায়নিক শক্তি অর্থাৎ এটিপিতে পরিণত করে। কিসে পরিণত করে? এটিপিতে পরিণত করে, যেটা আমরা আজকে পড়বো, এই আলোক নির্ভর। আর আলোক নিরপেক্ষ অধ্যায়ে মূলত আমরা এই জিনিসগুলোর নাম অনেকে শুনে থাকবো, যেখানে 3টা চক্র হবে। একটা নাম হচ্ছে ক্যালভিন চক্র, ক্যালভিন চক্র। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে হ্যাচ ও স্ল্যাকের চক্র, হ্যাচ ও স্ল্যাকের চক্র। আর 3 নাম্বার হচ্ছে CAM চক্র, যেখানে তোমাদের 2টা চক্র এই বইয়ের মধ্যে পড়া লাগে, আর বাকি মানে তোমার হচ্ছে ক্যালভিন এবং হ্যাচ ও স্ল্যাকের চক্র পড়া লাগে, ক্যাম চক্রটা পড়া লাগে না। এখন এই যে দেখো, সর্বপ্রথম কি হয় যখন দিনের সূর্যের আলোটা প্রথমে ফুটে এবং সূর্যের আলোটা যখন উদ্ভিদের গাছের পাতার উপর পড়ে, প্রথম যে ঘটনাটা হয় সেটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়। এবং এই নির্ভর অধ্যায়ে যখন এটিপি তৈরি করে ফেলবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়াটা একটু পরে জানবা, সেই এটিপিকে ব্যবহার করে পরবর্তীতে আলোক নিরপেক্ষ অধ্যায়ের এই ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক এবং ক্যাম চক্রটা সম্পন্ন হয়। ক্যালভিন চক্র হবে কিছু উদ্ভিদের, হ্যাচ ও স্ল্যাক হবে বিশেষ কিছু উদ্ভিদের, ক্যাম হবে বিশেষ কিছু উদ্ভিদের। তো আমরা আজকে জানবো যে কিভাবে আলোকে ব্যবহার করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তি এটিপিতে পরিণত করা হয় ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মাধ্যমে। পরবর্তী ক্লাসে তোমরা জানবা যে এই এটিপি কে ব্যবহার করে ক্যালভিন চক্রটা কি বা কেমন হয়, কি কি ঘটনা বা কি কি জিনিস পড়তে হবে, হ্যাচ ও স্ল্যাকের চক্র। এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা হচ্ছে আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ। মানে এই জায়গাটাতে আমার আলো লাগবেই, বলতে আমি রাসায়নিক শক্তি এটিপি তৈরি করতে পারবো না। আর এটাকে আলোক নিরপেক্ষ কেন বলছে? কারণ এখানে কোনো আলোর প্রয়োজন নেই। যা আলো আমার দরকার ছিল, আমরা যে সালোক সংশ্লেষণে বারবার বিক্রিয়া লিখি আলো এবং ক্লোরোফিল, সেই আলোটা মূলত এই আলোক নির্ভরের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ক্ষেত্রে আর কোনো আলোটার দরকার নেই, এর ক্ষেত্রে দরকার হচ্ছে রাসায়নিক শক্তি এটিপি। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা যে তোমাদের যে টপিকটা পড়াবো সেই টপিকটার ক্ষেত্রে তোমাদের আগে সর্বপ্রথম কিছু ইলেকট্রন বাহকের নাম তোমাদের সম্পর্কে জানতে হবে। ইলেকট্রন বাহকের নাম মানে হচ্ছে যাদের কাজ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রন স্থানান্তর করা, পাতার এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রন স্থানান্তর করা। এটা তোমাদের এমসিকিউ এর জন্য লাগবে, আগেই বলে রাখি, এটা তোমাদের এমসিকিউ এর জন্য লাগবে। এবং এই যে ইলেকট্রন বাহকগুলো দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় ইলেকট্রন বাহক। এদের প্রধান কাজই হচ্ছে তোমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রন পরিবহন করা। এবং এখানে তোমাকে একটা কথা বলি, প্রথম কাজ হচ্ছে তোমাকে সিরিয়ালি প্রত্যেকটা নাম এবং তাদের শর্ট ফর্মটা জানতে হবে। নামগুলো কি, এই সাদা অংশটা পরে পড়বা, আগে পড়তে হবে ফিওফাইটিন, যার শর্ট ফর্ম হচ্ছে পিএইচ, এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তারপরে আসো প্লাস্টোকুইনন, যার শর্ট ফর্ম হচ্ছে পিকিউ। তারপরে হচ্ছে সাইটোক্রোম, যার শর্ট ফর্ম হচ্ছে সিওয়াইটি। তারপর হচ্ছে প্লাস্টোসায়ানিন, যার শর্ট ফর্ম হচ্ছে পিসি। তারপরে হচ্ছে ফেরিডক্সিন, যার শর্ট ফর্ম হচ্ছে এফডি। তারপরে এনএডিপি রিডাক্টেস, যার শর্ট ফর্ম নাই, এনএডিপি রিডাক্টেস কি বলা হয়। এরা হচ্ছে ফটোসিস্টেমের মধ্যে থাকে, ওই যে আমরা যে প্রথম দিকে বললাম ফটোসিস্টেম 1 এবং 2, এরা ওই ফটোসিস্টেম 1 এবং 2 এর মধ্যে ইলেকট্রন স্থানান্তর করতে সাহায্য করে থাকে। যখন তুমি এই পরের স্লাইডে যখন আমি তোমাদেরকে দেখাবো, তখন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এরা কারা বা এদের কাজটা কি। মেইনলি এদের কাজ হচ্ছে একটা, ধরো এই বোর্ড হচ্ছে একটা পাতা, এই পুরা স্মার্ট বোর্ডটা হচ্ছে একটা পাতা। ধরো এটা একটা ইলেকট্রন, এই যে এটা একটা ইলেকট্রন, এই ইলেকট্রনকে ঘুরায় ঘুরায় মনে করো এই পর্যন্ত আমি আনবো, এক প্রান্ত থেকে আমি ওই প্রান্তে নিয়ে যাব, ঠিক আছে? যে ইলেকট্রনটা মনে করো, এই ইলেকট্রনটাকে ঘুরায় ঘুরায় আমি, এই যে ঘুরায় ঘুরায় আমি এই প্রান্তে নিয়ে আসলাম। এই যে নিয়ে আসলাম আমি, এই জিনিসটা হচ্ছে তোমার কি করে থাকে, এই ইলেকট্রন বাহকরা করে থাকে। কারা করে থাকে? ইলেকট্রন বাহকরা করে থাকে পাতার মধ্যে। তো আগে প্রথমে তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে যে ফিওফাইটিন, তারপরে হচ্ছে তোমার প্লাস্টোকুইনন, তারপর হচ্ছে সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, এনএডিপি রিডাক্টেস। এবং তার পাশাপাশি তোমাকে কি করতে হবে, শর্ট ফর্মটা মনে রাখতে হবে। কারণ আমি যখন তোমাকে একটু পরে চক্র দেখাবো একটা, ওই চক্রের মধ্যে আমি বারবার তোমাকে এই ফিওফাইটিন, প্লাস্টোকুইনন এগুলো লিখবো না, এগুলো শর্ট ফর্মই তোমাকে লিখবো। পিএইচ লিখলে বুঝতে হবে ভাইয়া ফিওফাইটিনকে বুঝাইছে, পিকিউ লিখলে বুঝতে হবে ভাইয়া প্লাস্টোকুইননকে বুঝাইছে।
সিওয়াইটি লিখলে বুঝতে হবে ভাইয়া সাইটোক্রোমকে বুঝিয়েছে, পিসি লিখলে প্লাস্টোসায়ানিনকে বুঝিয়েছে, এফডি লিখলে হচ্ছে ফেরিডক্সিনকে বুঝিয়েছে। এইভাবে শর্ট ফর্মগুলো ইউজ করবো। এখন আসো, এদের কিছু ছোটখাটো তথ্য আছে যে তথ্যটা এমসিকিউ এর জন্য লাগে। যেমন ফিওফাইটিন কি, একটা রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। ক্লোরোফিল ও অণু রূপান্তরিত হয়ে ফিওফাইটিন তৈরি করে। প্লাস্টোকুইনন কি, এটা হচ্ছে চলনশীল লিপিড, সোজা বাংলায় লিপিড যেটা চলতে পারে। সাইটোক্রোম কি, এটা লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট একটি প্রোটিন, তার মানে এটা এক ধরনের প্রোটিন যার মধ্যে লৌহ থাকে। প্লাস্টোসায়ানিন কি, সেটা হচ্ছে এটি চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। পেরিডক্সিন কি, এটি আয়রন সালফার প্রোটিন, এবং এনএডিপি রিডাক্টাস একটি ফ্লাভোপ্রোটিন। তার মানে এইগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। এই যে এখানে যে সাদা অংশটা তোমাকে লিখে দিয়েছি, এই সাদা অংশগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য লাগবে, ঠিক আছে? এমসিকিউ কেমনে আসতে পারে তো বুঝতেই পারতেছো, তোমাকে ডিরেক্টলি এরকম দিয়ে দিতে পারে নিচের কোনটি প্লাস্টোসায়ানিনের জন্য প্রযোজ্য, তখন অপশন এ হিসেবে দিল রূপান্তরিত ক্লোরোফিল অণু, বি দিল ছোট চলনশীল লিপিড, সি হিসেবে দিল এটি আয়রন সালফার, তারপর ডি হিসেবে দিল এটি চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। এইভাবে যে লাইনগুলো বলছি তোমার বইয়ে দেখবে আরো একটু বাড়তি লাইন লেখা, যেই লাইনটা দিয়ে তোমার অপশন হবে সেই লাইনটা আমি এখানে লিখে দিয়েছি, এটা একটু মুখস্থ করতে হবে। পাশাপাশি এই নামগুলো সিরিয়ালি মুখস্থ করবা এবং দেখবা। ধরে নিচ্ছি যে তোমাদের আপাতত এই নামগুলো মোটামুটি হইছে। তো এখন আসো, এদেরকে ব্যবহার করে ফটোসিস্টেম কিভাবে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি এটিপিতে পরিণত করে সেই থিওরিটা তোমাদেরকে দেখাবো। এটা তোমাদের বইয়ের মধ্যে নেই, একটা কথা মনে রেখো। তো এই জিনিসটা যেহেতু তোমাদের বইয়ের মধ্যে নেই, মানে ছবিটা, এই ছবিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং খুব সহজ করে তোমাদেরকে দেখাবো, এবং ওই ছবিটা অবশ্যই একে বইয়ের মধ্যে স্টেপলার করে রাখবা। আসো, এখন প্রথমে যে চক্রটার নাম পড়ছি সেটার নাম হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অচক্রীয় কেন নামকরণ করা হয়েছে, যেটা আমরা এই টপিকটা পড়ার শেষেই তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন এটাকে অচক্রীয় বলা হয়েছে। সর্বপ্রথম তোমাদেরকে একটা ইমাজিন করতে হবে যে এটা পুরোটা একটা পাতা। এই বোর্ড হচ্ছে পুরোটাই একটি পাতা। এই পাতায় দুই ধরনের ফটোসিস্টেম থাকে, যেটা তোমরা অ্যাজ ইউজুয়াল একটু আগে জেনেছো। দুই ধরনের ফটোসিস্টেম আছে। ফটোসিস্টেম গুলো দেখতে অনেকটা এরকম। সাপোজ যে ফটোসিস্টেম গুলো দেখতে কেমন, ধরো ফটোসিস্টেম গুলো দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে ফটোসিস্টেমের বিক্রিয়ার কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে ফটোসিস্টেমের বিক্রিয়ার কেন্দ্র। এটা একটা ফটোসিস্টেম এই পুরা পাতার মধ্যে। আর এই জায়গায় মনে করো আরেকটা ফটোসিস্টেম, ঠিক আছে? এই জায়গায় মনে করো আরেকটা ফটোসিস্টেম, এটা মনে করো আরেকটা ফটোসিস্টেম। এটা হচ্ছে বিক্রিয়ার কেন্দ্র। আমি সব চিহ্নিত করে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটাকে বলছি হচ্ছে PS2। যারা একেবারে মানে প্রথম থেকে ক্লাস করছো তারা কিন্তু বুঝতে পারবা, যারা হুট করে এখন ঢুকবা বুঝবা না। PS2 মানে আমি কি বলছিলাম, ফটোসিস্টেম 2। আর এইটাকে বলা হয় PS1। এটাকে বলা হবে কি, PS1। এই পুরো বোর্ডটাকে কি বলছি ইমাজিন করতে, এই পুরো বোর্ড কিন্তু একটা পাতা, এটা ইমাজিন করতে বলছি। এই পুরো বোর্ড হচ্ছে একটা পাতা, এই পাতার মধ্যে একটা জায়গায় PS2 মানে ফটোসিস্টেম 2 আছে, একটা জায়গা হচ্ছে PS1 মানে হচ্ছে ফটোসিস্টেম 1 আছে। দ্বিতীয়ত এই অংশটার নাম কি, এই অংশটার নাম হচ্ছে বিক্রিয়ার কেন্দ্র। এখানে যাবতীয় বিভিন্ন ঘটনা ঘটে, বিক্রিয়ার কেন্দ্র, ঠিক আছে? এখানে ইলেকট্রন জমা আছে, এই বিক্রিয়ার কেন্দ্র গোল্লা জায়গার মধ্যে কি আছে, ইলেকট্রন জমা আছে। এটাকেও বলা হয় সেম ভাবে বিক্রিয়ার কেন্দ্র। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার কেন্দ্র। এটা মাথার মধ্যে রাখতে হবে, যেখানে অনেক প্রকার ইলেকট্রন এর মধ্যে জমা থাকে। এই ফটোসিস্টেমের মধ্যে কিছু টিস্যু থাকবে, কি থাকবে, কিছু টিস্যু থাকবে, ঠিক আছে? কিছু মনে করো, ধরো সাপোজ টিস্যু আছে, এগুলো হচ্ছে সেই টিস্যু। এরা জাস্ট নর্মাল কিছু, এরা কিছু না, এটা জাস্ট হচ্ছে টিস্যু যা বিক্রিয়ার কেন্দ্রকে ঢেকে রাখছে, ঠিক আছে? এখন সাপোজ এই বিক্রিয়ার কেন্দ্রের মধ্যে অনেক ইলেকট্রন আছে, কি আছে, ইলেকট্রন আছে। আবার এই বিক্রিয়ার কেন্দ্রের মধ্যে অনেক ইলেকট্রন আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই পুরা পাতার উপর যখন সূর্যের আলো পড়ে, সূর্যের আলো যেহেতু দৃশ্যমান, তাই সূর্যের আলোর দুই ধরনের রশ্মি, একটা ফটোসিস্টেম 2 এর দিকে যাবে, একটা ফটোসিস্টেম 1 এর দিকে যাবে। ফটোসিস্টেম 2 এর উপর যে আলোটা পড়বে সেটা হচ্ছে 680 ন্যানোমিটারের, এটা হচ্ছে সূর্যের আলোটা। ফটোসিস্টেম 1 এর উপর যে সূর্যের আলোটা পড়বে সেটা হচ্ছে 700 ন্যানোমিটারের, যেটা তোমাদের শুরুতেই কিন্তু এই ফটোসিস্টেম 1 এবং 2 নিয়ে যে একটা পরিচিতি ছিল, সেই পরিচিতির সময় তোমাদেরকে বলেছিলাম। তাহলে এই 680 ন্যানোমিটারের আলো সরাসরি পাতার মধ্যে এবং ফটোসিস্টেমের মধ্যে ঢুকে, এই যে ফটোসিস্টেমের মধ্যে ঢুকে বিক্রিয়ার কেন্দ্রকে হিট করে।
দেখো 680 ন্যানোমিটারের আলো সরাসরি ফটোসিস্টেম 2 এর মধ্যে ঢুকে কাকে আঘাত করছে? বিক্রিয়ার কেন্দ্রকে আঘাত করছে। সেম ভাবে আমি এটাও বলতে পারি যে 700 ন্যানোমিটারের আলো এই ফটোসিস্টেম 1 এর ভিতরে ঢুকে বিক্রিয়ার কেন্দ্রকে আঘাত করছে। বিক্রিয়ার কেন্দ্রকে আঘাত করলে কি হয়? এর ভিতরে তো ইলেকট্রন জমা আছে। এই দুইজনই যখন এই আলো দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তখন কি হবে? চলো তখন দেখি আমাদের এর মধ্যে কি হতে পারে। তখন মেইনলি এই দুইজনের থেকে দুটা ইলেকট্রন বের হবে। কয়টা ইলেকট্রন বের হবে? দুইটা ইলেকট্রন বের হবে। এই দুইজনের থেকে একই মুহূর্তে বা একই সময়ে দুইটা ইলেকট্রন বের হবে। সেই দুটা ইলেকট্রন কি? যে দুটা ইলেকট্রন বের হচ্ছে। কয়টা ইলেকট্রন বের হচ্ছে? এর বিক্রিয়ার কেন্দ্র থেকে দুটা ইলেকট্রন বের হচ্ছে, এর বিক্রিয়ার কেন্দ্র থেকে দুটা ইলেকট্রন বের হচ্ছে। তোমরা যেহেতু এখন অলরেডি সেকেন্ড ইয়ারে উঠবা, তো তোমরা সবাই জানো যে আমাদের ওই কেমিস্ট্রিতে তোমাদের পরমাণু মডেল নিয়ে পড়ানো হয় এবং দেখানো হয় বা বলা হয় যে যখন একটা কক্ষপথে ইলেকট্রন থাকে, ধরো দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এই দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন যখন শক্তি পায় তখন সে লাফ দিয়ে তৃতীয় শক্তি স্তরে চলে যায়, আবার তৃতীয় শক্তি স্তর থেকে শক্তি হারিয়ে ইলেকট্রনটা আবার দ্বিতীয়তে আসে, তাই না? এই রুল তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, ঠিক কেমিস্ট্রির মতোই অ্যাপ্লাই। যে যখন সূর্যের আলোটা এই পাতার এই ফটোসিস্টেমগুলোর উপর পড়ে, বিশেষ করে ফটোসিস্টেম 2 তে 680 ন্যানোমিটার আর 700 ন্যানোমিটার হচ্ছে ফটোসিস্টেম 1 এ, তখন তাদের বিক্রিয়ার কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন উৎক্ষেপিত হয়, মানে বাইরে বের হয়ে যায়। এখন এই যে দুটো ইলেকট্রন বাইরে বের হয়ে গেছে, তার মানে এই জায়গায় কেউ একজন দাঁড়ায় আছে, এই দুইজনের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে যারা ইলেকট্রনটাকে রিসিভ করবে, কারণ এই ইলেকট্রন বাইরে বের হয়ে তো পাতার মধ্যে ঘোরাফেরা করবে না। কে দাঁড়ায় আছে? যে দাঁড়ায় আছে তার নাম হচ্ছে, প্রথমে আমি যদি বলি এর ক্ষেত্রে যেটা দাঁড়ায় থাকবে সেটার নাম হচ্ছে পিএইচ। পিএইচ মানে হচ্ছে ফিওফাইটিন। তার মানে ফটোসিস্টেম 2 থেকে নিক্ষিপ্ত দুটা ইলেকট্রন ফিওফাইটিনকে দিয়ে দেয়, আর ফটোসিস্টেম 1 থেকে নিক্ষিপ্ত দুটা ইলেকট্রন এফডি মানে হচ্ছে ফেরিডক্সিনকে দিয়ে দেয়। তাহলে ফটোসিস্টেম 2 থেকে বের হওয়া ইলেকট্রন কাকে দিয়েছে? ফিওফাইটিনকে। ফটোসিস্টেম 1 থেকে বের হওয়া ইলেকট্রন কাকে দিয়েছে? ফেরিডক্সিনকে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, এই যে দুইজনের বিক্রিয়ার কেন্দ্র থেকে দুটা ইলেকট্রন বের হয়ে গেল এবং এরা হচ্ছে সেই ইলেকট্রন বাহক, যে ইলেকট্রন বাহক আমি একটু আগে তোমাদেরকে এখানে পড়িয়েছিলাম, এই যে ফিওফাইটিন মানে পিএইচ আর এফডি মানে হচ্ছে ফেরিডক্সিন। তো এই ইলেকট্রন বাহককে দুটা করে ইলেকট্রন দিয়ে দিল। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই বিক্রিয়ার কেন্দ্রে কি তাহলে ইলেকট্রন মিসিং থাকবে না, অনুপস্থিত থাকবে না? কারণ এদের যে ইলেকট্রন দুটো ছিল সেটা তো ফিওফাইটিন এবং ফেরিডক্সিনকে দিছে, তার মানে এই বিক্রিয়ার কেন্দ্রে ইলেকট্রন ঘাটতি আছে, এখন এই বিক্রিয়ার কেন্দ্রে ইলেকট্রন ঘাটতি আছে, তাই তো? হ্যাঁ, এটা অবশ্যই বিক্রিয়ার কেন্দ্রে ইলেকট্রন ঘাটতি থাকবেই। এখন এখানে তো বিক্রিয়ার কেন্দ্রে ইলেকট্রন ঘাটতি থাকতে পারে না। ইলেকট্রন ঘাটতি যাতে না থাকে এই জন্য একটা কাজ করবে। সেটা কি করবে? পাতার মধ্যে অবস্থিত, এটা যেহেতু আমি পুরো বোর্ডটাকে একটা পাতা বলেছি, তো পাতার মধ্যে কিন্তু পানি আছে, তাই না? কালকের মতো কেউ জিজ্ঞেস করো না, কালকে কে যেন জিজ্ঞেস করছিল যে ভাইয়া এই যে পানির কথা বলতেছেন, পানি কোথা থেকে আসলো? উদ্ভিদের মধ্যে পানি থাকবে, এটা কোথা থেকে আসবে সেটা আবার কেউ জিজ্ঞেস করো না। তাহলে উদ্ভিদের পাতার মধ্যে পানি আছে, ভালো কথা। এই পানির উপরে তো সূর্যের আলো পড়বে। কি পড়বে? সূর্যের আলো পড়বে। মাথায় রেখো, এখান থেকে একটা নতুন জিনিস শিখবা, এটাকে বলা হয় সূর্যের আলো। তো পাতার মধ্যে অবস্থিত যে পানি থাকে, সেই পানির মধ্যে যখন সূর্যের আলো পড়ে, কিসের আলো পড়বে? সূর্যের আলো পড়বে। এই সূর্যের আলো পড়ার সাথে সাথে পানি ভেঙে যাবে। পানি কি হবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে 2 অণু হাইড্রোজেন আয়ন তৈরি করবে, তারপরে হচ্ছে 2 অণু ইলেকট্রন তৈরি করবে এবং হাফ অণু অক্সিজেন তৈরি করবে। এই যে পানির উপরে যে সূর্যের আলো পড়ার কারণে পানি ভেঙে গিয়ে 2 অণু হাইড্রোজেন আয়ন, 2 অণু ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন তৈরি হলো, এই বিক্রিয়ার নামই হচ্ছে পানির সালোক বিভাজন। এইটাকে আমরা কি বলবো? এটার নামই হচ্ছে পানির সালোক বিভাজন। এটা মাথার মধ্যে রাখতে হবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পানির সালোক বিভাজন। দেখবে তোমাদের বইয়ের মধ্যে এই টপিকটা আছে যে পানির সালোক বিভাজন কি। এটা কিন্তু 1 নম্বরের জন্য আসে, বিভাজন। খুবই সোজা একটা প্রশ্ন, 2 নম্বরের জন্য আসতে পারে। যে সূর্যের আলো যখন পাতার পানির মধ্যে পড়ে তখন পানি ভেঙে গিয়ে 2 অণু হাইড্রোজেন আয়ন, 2 অণু ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন তৈরি করে। এই যে ভেঙে গিয়ে 2টা ইলেকট্রন, 2টা হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করলো, এটাকে বলা হয় পানি সালোক বিভাজন। এখন এই অক্সিজেন যেটা আছে সেটা তো বাইরে উন্মুক্ত হবে, মানে বাতাসে উন্মুক্ত হবে, বায়ুমণ্ডলে উন্মুক্ত হবে। বায়ুমণ্ডলে ওই যে বলা হয় না উন্মুক্ত, যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করে, এই সেই অক্সিজেন, যে অক্সিজেনটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বায়ুমণ্ডলে উন্মুক্ত করে দিল।
তাহলে এটা তো গেল এটা। এখন এই যে 2 অণু হাইড্রোজেন এবং 2 অণু ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যেটা পানি সালোক বিভাজনের কারণে উৎপন্ন হয়েছে সেটা এর বিক্রিয়ার ঘাটতি পূরণ করবে। কি করবে? ঘাটতি পূরণ করবে। ঘাটতি পূরণ করবে। কার পুরো ঘাটতি পূরণ করবে? শুধুমাত্র ফটোসিস্টেম 2 এর ঘাটতি পূরণ করবে। তাহলে পানির সালোক বিভাজনের কারণে উৎপন্ন দুটা ইলেকট্রন এই ফটোসিস্টেম 2 এর বিক্রিয়ার ঘাটতিটা মূলত পূরণ করে থাকে। যে ইলেকট্রনটা একটু আগে ফিওফাইটিনকে দিয়ে দিছিল, যার কারণে এখানে মিসিং ছিল, সেই মিসিং ইলেকট্রনের ঘাটতি পূরণ করে কে? পানি। এখন প্রশ্ন হচ্ছে যে ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি তো পূরণ হইলো, কিন্তু ফটোসিস্টেম 1 এর তো ইলেকট্রন ঘাটতি পূরণ করলেন না। এর তো পানি পূরণ করছে, এটাও কি পানি পূরণ করবে? করলে তো ইজি হয়ে যেত, জিনিসটা আসলে সহজ হয়ে যেত। নো, ঠিক আছে। এই ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি পানি পূরণ করছে, এই ফটোসিস্টেম 1 এর বিক্রিয়ার কেন্দ্র যে ইলেকট্রনটা অলরেডি বের হয়েছে তার ঘাটতিও যদি পানি পূরণ করতো তাহলে আসলে জিনিসটা অনেক বেশি ইজি হতো। তো জিনিসটা তো এত ইজি না। লাইফ ইজ নট এ কি বলে বেড অফ রোজ, তাই না? এই জন্য কি হয় দেখো, এবার এখান থেকে দেখো কাহিনী কি হয়। ফিওফাইটিন কিন্তু অলরেডি দুটো ইলেকট্রন নিয়ে রাখছে, তাই না? এই যে দুটো ইলেকট্রন নিয়ে রাখছে, ফিওফাইটিন পরবর্তীতে তার দুইটা ইলেকট্রন পরবর্তী যে অংশ আছে তার নাম হচ্ছে, কাকে দিবে? সেটা হচ্ছে পিকিউ কে দিবে। কাকে দিবে ভাইয়া? পিকিউ কে দিবে। ফিওফাইটিন দুইটা ইলেকট্রন পরবর্তীতে কাকে দিবে? পিকিউ। পিকিউ মানে হচ্ছে প্লাস্টোকুইনন। পিকিউ মানে কি? প্লাস্টোকুইনন, এটা মাথায় রাখতে হবে। তাহলে ফিওফাইটিন দুইটা ইলেকট্রন ফটোসিস্টেম 2 থেকে তো গ্রহণ করেছিল, তা কাকে দিয়ে দিছে? প্লাস্টোকুইননকে দিছে। ভালো কথা। এবার দেখো প্লাস্টোকুইনন থেকে পরবর্তীতে দুইটা ইলেকট্রন, প্লাস্টোকুইনন থেকে পরবর্তীতে দুইটা ইলেকট্রন কাকে দিবে? সিওয়াইটি। সিওয়াইটি মানে কি? সাইটোক্রোম, আমরা সাইটোক্রোম পড়েছিলাম। সিওয়াইটি কে দিবে। তাহলে প্লাস্টোকুইনন থেকে দুটো ইলেকট্রন আবার কাকে দিয়ে দিল? সাইটোক্রোমকে দিল। এদের কাজই হচ্ছে এই ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, এদের কাজ হচ্ছে ইলেকট্রন একজন একজনকে পাস করে ইলেকট্রনকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। মজার বিষয় হচ্ছে ফিওফাইটিন দুটো ইলেকট্রন প্লাস্টোকুইননকে দেওয়ার সময় কিছু হয় নাই, কিন্তু প্লাস্টোকুইনন যখন সাইটোক্রোমকে দুটো ইলেকট্রন দিবে তখন একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি? তখন এডিপি প্লাস ফসফেট এরা দুইজন একত্রিত হয়ে এটিপি তৈরি করবে। এই সেই এটিপি, যেই এটিপিটা বারবার বলা হতো যে সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরি করা হয়, এই সেই এটিপি। এখন আসলে সাইটোক্রোম থেকে দুটো ইলেকট্রন, এবার পরবর্তীতে কি হবে? সাইটোক্রোম থেকে দুটো ইলেকট্রন পরবর্তীতে, সাইটোক্রোম থেকে দুটো ইলেকট্রন পরবর্তীতে দেওয়া হবে হচ্ছে পিসিকে অর্থাৎ প্লাস্টোসায়ানিনকে। এবং প্লাস্টোসায়ানিন থেকে পরবর্তীতে দুটো ইলেকট্রন কি করবে জানো? এই যে দেখো এর এই যে বিক্রিয়ার কেন্দ্র অর্থাৎ ফটোসিস্টেম 1 এর যে বিক্রিয়ার কেন্দ্র আছে সেই ফটোসিস্টেম 1 এর বিক্রিয়ার কেন্দ্রের ঘাটতি পূরণ করবে। তাহলে ফটোসিস্টেম 2 এর বিক্রিয়ার কেন্দ্রে ঘাটতি পূরণ করছে হচ্ছে পানি, আর ফটোসিস্টেম 1 এর এই বিক্রিয়ার কেন্দ্রে ঘাটতি পূরণ করছে ফটোসিস্টেম 2 থেকে নিক্ষিপ্ত হওয়া ইলেকট্রন। তাহলে এর ব্যবহার হয়ে গেল, এর ইলেকট্রনের ব্যবহার হয়ে গেল। এখন ফেরিডক্সিনে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনের ব্যবহার তো এখনো হয় নাই, যেটা ফটোসিস্টেম 1 ফেরিডক্সিনকে দিয়েছিল। ফেরিডক্সিন কি করবে? ফেরিডক্সিন তার নিজের দুটো ইলেকট্রন, এই যে যেটা গ্রহণ করেছিল সেই দুটো ইলেকট্রন এনএডিপি রিডাকটেসকে দিবে। কাকে দিবে? এনএডিপি রিডাকটেসকে দিবে। এনএডিপি রিডাকটেস দুটি ইলেকট্রনের সাহায্যে একটা জিনিস তৈরি করবে যার নাম হচ্ছে NADPH2। কেন NADPH2 তৈরি করে? কারণ মনে রাখবা, বিশেষ দ্রষ্ট বিষয় মনে রাখবা যে এক অণু NADPH2 সমান সমান 3 অণু এটিপির সমান। তার মানে আমার একটা এটিপি তৈরি করার থেকে এক অণু NADPH2 তৈরি করা সহজ। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি জানো? ফেরিডক্সিন তার দুটো ইলেকট্রন NADP রিডাকটেসকে দেয়, সেই দুটো ইলেকট্রনকে গ্রহণ করে NADP তৈরি হতে পারে। হাইড্রোজেন কোথা থেকে আসলো? তাহলে এই হাইড্রোজেনটা কোথা থেকে ঢুকলো? হাইড্রোজেন তো এখানে কারোর মধ্যে নাই। এখানে কোথায় হাইড্রোজেন লেখা আছে? নাই। তাহলে এই হাইড্রোজেন কোথায় পাবে? উদ্ভিদ তার লাইফের কোনো কিছু নষ্ট করে না। কিভাবে? এই যে দেখো, যেই হাইড্রোজেনটা, এই যে এই হাইড্রোজেনটাই কিন্তু পানির হাইড্রোজেনটা কিন্তু আমাদের এখন বাকি আছে। আমরা কিন্তু পানির অক্সিজেনটা বাতাসে বের করে দিছি, পানি ভাঙার কারণে দুটো ইলেকট্রন ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি পূরণ করছি। তাহলে বাকি থাকে এই যে 2 অণু হাইড্রোজেন আয়ন। এই 2 অণু হাইড্রোজেন আয়ন কি করবে? এই 2 অণু হাইড্রোজেন আয়ন এখন কি করবে?
এ এখান থেকে বের হবে, বের হলো, ঠিক আছে, বের হলো, বের হয়ে 2 অণু হাইড্রোজেন আয়ন এখান থেকে বের হলো, বের হয়ে সরাসরি এনএডিপি রিডাক্টেসকে 2 অণু হাইড্রোজেন আয়ন দিয়ে দিবে। এই যে এনএডিপি রিডাক্টেসকে কি দিবে, 2 অণু হাইড্রোজেন আয়নকে দিয়ে দিবে। এ সরাসরি পরিবাহিত হয়, এর পরিবহনের জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, সরাসরি 2 অণু হাইড্রোজেন আয়ন এনএডিপি রিডাক্টেসকে দিয়ে দিবে। তখন এই 2 অণু হাইড্রোজেন আয়নের সাহায্যে এনএডিপিএইচ2 তৈরি করবে। এই হচ্ছে আমাদের অচক্রীয় ফটোফসফোরিলেশন। কেন অচক্রীয় বলছি সেটা বলার আগে আমি আরেকবার তোমাদের এটা রিপিট করছি, এটা পুরোটা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে, পুরোটা মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমরা এই যে দেখতে পেলাম সূর্যের আলোক শক্তি, যদি এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি বলছেন সূর্যের আলোক শক্তি রূপান্তরিত এটিপি পরিণত হয়, এখন তো কোনো এরকম কোনো কিছু দেখতে পেলাম না। তোমাদেরকে বোঝার জন্য একবার বলি, সূর্যের আলো যদি এই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মধ্যে যদি না পড়তো, তাহলে দুইটা ইলেকট্রন এরা বের করতো না। আর এই দুইটা ইলেকট্রন যদি এইভাবে চক্রাকারে না ঘুরতো, তাহলে এই এটিপি আর এনএডিপিএইচ2 তৈরি হতো না। তার মানে সূর্যের আলো পড়ছে বিধায় এই দুইজন থেকে দুটো ইলেকট্রন নিক্ষিপ্ত হইছে, বিধায় এই ইলেকট্রনগুলো পরিবহনের সময় এটিপি আর এনএডিপিএইচ2 তৈরি করছে। আর 1 অণু এনএডিপিএইচ2 সমান সমান 3 অণু এটিপি সমান। তাহলে ঘটনাটা কি হলো, চলো ঘটনাটা হচ্ছে এটা পুরোটা একটা পাতা, এটা পুরোটাই বোর্ডটা পুরোটা একটা পাতা। এই পাতার যারা উন্নত উদ্ভিদ মানে উচ্চতর উদ্ভিদ, এই উচ্চতর উদ্ভিদের ক্ষেত্রে পাতায় 2 ধরনের ফটোসিস্টেম থাকে, একটা হচ্ছে ফটোসিস্টেম 2, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, যেটা সম্পর্কে জানো। ফটোসিস্টেম 1 কত ন্যানোমিটার আলো গ্রহণ করে, সূর্যের 700 ন্যানোমিটার। ফটোসিস্টেম 2 কত ন্যানোমিটার আলো গ্রহণ করে, সেটা হচ্ছে 680 ন্যানোমিটার। যখন 700 ন্যানোমিটার আলো ফটোসিস্টেম 1 এর বিক্রিয়ার কেন্দ্রের উপর আঘাত করবে, তখন ফটোসিস্টেম 1 থেকে দুটো ইলেকট্রন ফেরিডক্সিনকে দিবে। যখন 680 ন্যানোমিটার আলো একই সাথে ফটোসিস্টেম 2 এর বিক্রিয়ার কেন্দ্রকে আঘাত করবে, তখন তার থেকে নির্গত দুটো ইলেকট্রন ফিওফাইটিনকে দিবে। ভালো কথা। তো এখন হচ্ছে কি যে এদের দুইজনের বিক্রিয়ার কেন্দ্র থেকে দুটো ইলেকট্রন আলোর কারণে বের হয়ে গেছে, তার মানে এদের বিক্রিয়ার কেন্দ্রে ইলেকট্রনের ঘাটতি আছে। তো ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি কিভাবে পূরণ হবে, ফটোসিস্টেম 2 এর পাশেই পানি আছে, এই পানি যখন সূর্যের আলোর সংস্পর্শে আসে তখন ভেঙে গিয়ে 2 অণু হাইড্রোজেন আয়ন, 2 অণু ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন তৈরি করে। অক্সিজেন তো বাইরে বাতাসে বের হয়ে যায়, তাহলে বাকি থাকে 2 অণু হাইড্রোজেন আয়ন এবং 2 অণু ইলেকট্রন। এই যে পানির ভাঙার ফলে যে দুটো ইলেকট্রন, সেটা আমাদের এই ফটোসিস্টেম 2 এর বিক্রিয়ার কেন্দ্রে ঘাটতি পূরণ করে। সো এখানে সমস্যা নাই। ফটোসিস্টেম 2 থেকে নির্গত দুটো ইলেকট্রন তো ফিওফাইটিনকে দিয়ে রাখছিল, সেই ফিওফাইটিন কি করবে, দুটো ইলেকট্রন পরবর্তী যেই ইলেকট্রন বাহক আছে প্লাস্টোকুইননকে দিবে। প্লাস্টোকুইনন দুটো ইলেকট্রন পরবর্তী ইলেকট্রন বাহক হচ্ছে সাইটোক্রোমকে দিবে। কিন্তু মনে রাখতে হবে এই প্লাস্টোকুইনন দুটো ইলেকট্রন যখন সাইটোক্রোমকে দেয়, তখন এডিপি প্লাস ফসফেট মিলে এটিপি তৈরি করে। এভাবে এটিপিটা তৈরি হলো। সাইটোক্রোম তার দুটো ইলেকট্রন প্লাস্টোসায়ানিনকে দিবে। প্লাস্টোসায়ানিন পরবর্তীতে দুটো ইলেকট্রন ফটোসিস্টেম 1 এর ঘাটতিটা পূরণ করবে, যে ঘাটতিটা এর মধ্যে ছিল সেটা পূরণ হয়ে যাবে। ফটোসিস্টেম 1 থেকে নির্গত দুটো ইলেকট্রন তো আমরা ফেরিডক্সিনকে দিয়ে রাখছিলাম, তাহলে এর কি হবে, ফেরিডক্সিন দুটো ইলেকট্রন এবার দিবে হচ্ছে এনএডিপি রিডাক্টেসকে। এনএডিপি রিডাক্টেস দুটো ইলেকট্রনকে ব্যবহার করে এনএডিপিএইচ2 তৈরি করতে চায়, কিন্তু এনএডিপিএইচ2 তৈরি করতে চাইলে তো তার হাইড্রোজেনও দরকার, তাহলে হাইড্রোজেন পাবে কোথায়, এই যে পানির ভাঙনের ফলে যে দুটো হাইড্রোজেন তৈরি হয়েছিল, সেই হাইড্রোজেন ঘুরে গিয়ে এনএডিপি রিডাক্টেসকে দিয়ে দেয়। তাহলে এই এনএডিপি রিডাক্টেস 2 অণু ইলেকট্রন 2 অণু হাইড্রোজেনের সাহায্যে এনএডিপিএইচ2 তৈরি করে। মনে রাখতে হবে 1 অণু এনএডিপিএইচ2 সমান সমান 3 অণু এটিপির সমান পরিমাণ কাজ করে থাকে। তাহলে এখানেও এটিপি তৈরি হলো, এখানেও ইনডাইরেক্টলি এটিপি তৈরি হলো। এইভাবেই সূর্যের আলোকে ব্যবহার করে, সূর্যের আলো যদি না থাকতো তাহলে ইলেকট্রন নিক্ষিপ্ত হতো না বা বের হতো না, ইলেকট্রন যদি বের না হতো তাহলে এই এটিপি এনএডিপিএইচ2 তৈরি হতো না। এই জন্য সূর্যের আলোকে ব্যবহার করে এইভাবে উদ্ভিদ আমাদের এই এটিপি বা রাসায়নিক শক্তি তৈরি করে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটার নাম অচক্রীয় কেন হলো, আর এটা সবসময় মনে রাখবে এটা উন্নত উদ্ভিদ, এটার নাম কেন অচক্রীয় হলো। অচক্রীয় হওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন ঘাটতি যখন ছিল, এই ঘাটতিটা পূরণ করছে কে, পানি। আর ফটোসিস্টেম 1 এর যে ইলেকট্রন ঘাটতিটা ছিল, এই ঘাটতিটা পূরণ করছে কে, ফটোসিস্টেম 2 থেকে নির্গত হয় ইলেকট্রন। তার মানে যে ইলেকট্রনগুলো ওরা ছেড়ে দিছিল তাদেরকে আর পাওয়া যায় নাই, তারা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, বরঞ্চ অন্য জায়গা থেকে ইলেকট্রন এসে এদের ঘাটতি পূরণ করছে। এই জন্য এর নাম হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। বুঝতে পারছো? ঠিক আছে।
এটা কি বুঝতে পারছো? বলো। এই জিনিসের বর্ণনা হচ্ছে পুরাটা সুন্দর করে বর্ণনাটা পাবা তুমি হচ্ছে আমার হ্যান্ড নোটে, তোমার এই বইয়ের মধ্যে দেখবে একটু কঠিন করে দেওয়া আছে। এখন এই পুরা সুন্দর বর্ণনাটা যদি তুমি পেতে চাও, যে ধরো ভাই আপনি তো ছবি দিয়ে দেখালেন যে কোথা থেকে কি ঘটনাগুলো হইলো, কিন্তু এর বর্ণনাতে আমরা কিভাবে লিখবো? আমরা তো এই ছবিটা আঁকলাম বা আঁকবো, এই ঘটনাটা বুঝতে পারলাম, কিন্তু কোথা থেকে কি লিখবো, কোন লাইনটা আগে লিখবো, কোন লাইনটা পরে লিখবো? না, 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন লাইনটা আগে লিখবো কোন লাইনটা পরে লিখবো, এই লাইনগুলো যদি তুমি লিখতে চাও, যে তখন আমাদের কি করতে হবে? তখন এটা হচ্ছে আমাদের মানে আমার হ্যান্ড নোট পড়লে ইনশাল্লাহ দেখবে তোমার কমন পড়বে। এগুলো হচ্ছে পাতার ক্লোরোপ্লাস্টে গ্রানামের মধ্যে হয়। জি ভাই বুঝছি। এখন আসে এটা গেল অচক্রীয়, এবার বাকি থাকবে হচ্ছে শুধু চক্রীয়। চক্রীয়টা আরো ইজি। অচক্রীয় যদি বুঝো তাহলে চক্রীয়টার ক্ষেত্রে আরো ইজি। চক্রীয়টা হচ্ছে আগেরটার মতোই, মানে এখানে কোনো ডিফারেন্ট নাই। চক্রীয়তে শুধুমাত্র ফটোসিস্টেম 1 থাকে। কি থাকে? ফটোসিস্টেম 1 থাকে। ঠিক আছে, ফটোসিস্টেম 1 থাকে। চক্রীয়তে শুধুমাত্র কে থাকবে? ফটোসিস্টেম 1 থাকবে। এটা হচ্ছে ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 1, তার মানে আমরা এটা চিহ্নিতকরণ যদি বলি তাহলে এটা হচ্ছে তোমার অলরেডি জানো, এটা হচ্ছে ফটোসিস্টেম 1। ঠিক আছে, শুধু ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 1 এ তোমরা তো অলরেডি জানো, আগের যে ঘটনাটা ঘটছে না, সেই ঘটনাটা এখানে জাস্ট সিঙ্গেল ভাবে হবে। তোমরা সবাই জানো যে এখানে 700 ন্যানোমিটারের আলো গ্রহণ করে। কত ন্যানোমিটারের? আমরা ফটোসিস্টেম 1 সবসময় 700 ন্যানোমিটার আলো গ্রহণ করে। এই 700 ন্যানোমিটারের আলো যখন এদেরকে হিট করবে, তখন এদের বিক্রিয়ার কেন্দ্র থেকে দুটো ইলেকট্রন বের হবে। কয়টা ইলেকট্রন বের হবে? দুইটা ইলেকট্রন বের হবে। দেখো তাহলে যখন একে হিট করলো, অর্থাৎ ফটোসিস্টেম 1 এর বিক্রিয়ার কেন্দ্রের মধ্যে, ফটোসিস্টেম 1 এর মধ্যে 700 ন্যানোমিটার আলো গ্রহণ করার কারণে যখন দুইটা ইলেকট্রন বের হবে, সেম ভাবে এই দুইটা ইলেকট্রন কাকে দিবে? দুইটা ইলেকট্রন দিবে হচ্ছে এফডি মানে ফেরিডক্সিনকে। অর্থাৎ এই যে আমরা একটু আগে তোমাদেরকে যে বিক্রিয়াটা, যে চক্রটা দেখালাম না, যে ফটোসিস্টেম 1, এই ফটোসিস্টেম 1 দুইটা ইলেকট্রন ফেরিডক্সিনকে দেয়। সেম ঘটনাটা এখানেও হয়। দেখো সেম ঘটনাটা ফেরিডক্সিনকে দিল। এখন ঘটনাটা কি হয় দেখো, ফেরিডক্সিন পরবর্তীতে দুইটা ইলেকট্রন, এবার আর অন্যদিকে যাবে না, ফেরিডক্সিন পরবর্তীতে দুইটা ইলেকট্রন যাকে দিবে তার নাম হচ্ছে পিকিউ। তার নাম কি? পিকিউ, প্লাস্টোকুইনন। কাকে দিবে? প্লাস্টোকুইননকে দিবে। প্লাস্টোকুইনন থেকে দুইটা ইলেকট্রন পরবর্তীতে যাকে দিবে তার নাম হচ্ছে সিওয়াইটি। এটার নাম কি? এটার নাম হচ্ছে সিওয়াইটি, অর্থাৎ সাইটোক্রোম পাম্প। এবং মনে রাখতে হবে সেম যে প্লাস্টোকুইনন থেকে দুটো ইলেকট্রন সাইটোক্রোম পাম্পে আসার সময় ওই যে এডিপি প্লাস ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে। কি তৈরি করে? এটিপি তৈরি করে। সাইটোক্রোম থেকে দুইটা ইলেকট্রন পরবর্তীতে নেক্সট কাকে দিবে? সেটা হচ্ছে প্লাস্টোসায়ানিনকে, পিসি কে, প্লাস্টোসায়ানিনকে দিবে দুইটা ইলেকট্রন। আর প্লাস্টোসায়ানিন থেকে দুইটা ইলেকট্রন পরবর্তীতে আবার পুনরায় ফিরে আসবে। পুনরায় কি হবে? ফিরে আসবে। এই যে দুটো ইলেকট্রন পুনরায় আবার ফিরে আসবে। তাহলে এই যে দেখো আমরা যে একটু আগে যে চক্রটা তোমাদেরকে এখানে আঁকছি, ফটোসিস্টেম 1 থেকে নির্গত ইলেকট্রনটা ফেরিডক্সিন থেকে বের হয়েছিল। যে ফটোসিস্টেম 1 থেকে নির্গত ইলেকট্রনটা ফেরিডক্সিনে বের হলো। ফেরিডক্সিন ইলেকট্রনটা প্লাস্টোকুইননকে দিবে। প্লাস্টোকুইনন থেকে সেটা সাইটোক্রোমে আসবে, সাইটোক্রোম থেকে পিসিতে, এবং পুনরায় আবার পূরণ হয়ে যাবে। জাস্ট এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে শুধু ফটোসিস্টেম 1 থাকে, ফটোসিস্টেম 2 থাকে না। এবং এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোমে যাওয়ার পথে অ্যাজ ইউজুয়াল আগের বারের মতোই এডিপি এবং ফসফেট মিলে এটিপি তৈরি করছে। এখানে জাস্ট এটিপিটাই তৈরি হয়। এইভাবেই সূর্যের আলোকে ব্যবহার করে আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদরা জাস্ট ফটোসিস্টেম 1 কে ব্যবহার করে এইভাবে এটিপি তৈরি করে। যেহেতু ফটোসিস্টেম 1 থেকে নির্গত ইলেকট্রন পুনরায় ঘুরে তার নিজের আবার যেই ইলেকট্রন ঘাটতি ছিল সেটা পূরণ করে, এই কারণে এটাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ সেম আগের ঘটনাটাকে তোমরা যদি জাস্ট এখান থেকে ইমাজিন করো, দেখো আমি এখান থেকে যদি দেখাই 700 ন্যানোমিটার হলো ফেরিডক্সিনে গেল, ফেরিডক্সিন থেকে সেটা প্লাস্টোকুইননে আসলো, তারপরে সাইটোক্রোমে আসলো। সাইটোক্রোমে আসার সময় এডিপি প্লাস ফসফেট মিলে এটিপি তৈরি হয়। সাইটোক্রোম থেকে প্লাস্টোসায়ানিন, তারপর পুনরায় আবার ইলেকট্রন ঘাটতি পূরণ করবে। এইটার নিজেদের ইলেকট্রন দ্বারা ঘাটতি পূরণ হয় না বলে এটাকে অচক্রীয় বলে, আর এটা নিজেদের ইলেকট্রন দ্বারা ঘাটতিটা পূরণ হয় বলে এটাকে চক্রীয় বলে। চক্রীয়টা নিম্ন শ্রেণীতে হয়। এজন্য অচক্রীয় বুঝলে চক্রীয় বুঝতে সর্বোচ্চ 2 মিনিটও লাগে না। এই দুটো ক্লিয়ার কিনা বলো? চক্রীয় অচক্রীয় একসাথে ক্লিয়ার কিনা? তাহলে আমাদের ক্লাস আজকে শেষ। চক্রীয় অচক্রীয় আমাদের ক্লিয়ার কিনা? তাহলে আমাদের ক্লাস শেষ। ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে,
এই জিনিসটা ভালো করে মনে করবেন, মনে রাখবেন। যদি মনে রাখতে পারেন ইটস বেটার। এবং এইটা কিভাবে লিখতে হবে তার প্রত্যেকটা বর্ণনা খাতায় আছে। আমি যেহেতু ক্লাস দিছি, আমার ক্লাসটা সামনে রেখে খাতাটার নোটটা যদি তুমি বের করো, তাহলে সাথে সাথে দেখবা যে আমি যা বলতেছি খাতার মধ্যে তাই লেখা আছে, এবং সেই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো এরকম হয় যে ধরো 80% বা 70% আছে বুঝছি, বা একটু কিছু জায়গায় ঘাটতি লাগছে, তাহলে তুমি এবার খাতাটা একবার রিডিং করবা, আমার ক্লাসটা রাখবা, দেখবা যে সুন্দর মতো এই জিনিসগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।